হ্যালো এভরিওয়ান, এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 6-এর যে ভূগোল বই আমাদের পৃথিবী, এই বইয়ের দশম অধ্যায় আমাদের দেশ ভারত, যেটা 65 পাতাতে আছে, সে আমাদের দেশ ভারতের 69 পেজে যে ভারতের ভূপ্রকৃতি এবং নদ নদী সম্পর্কে যে বর্ণনা, সেই ভূপ্রকৃতি এবং নদ নদী সম্পর্কে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো তোমরা একটু মন দিয়ে শোনো, দেখো ভালো লাগবে। তো দেখো এখানে এই যে 65 পাতাতে 65 পেজ আমাদের দেশ ভারত। এই আমাদের দেশ ভারতে প্রথমে কিন্তু প্রশাসনিক কিছু বিভাগ আর এগুলো দেওয়া আছে। এটা সম্পর্কে আমি একটা ভিডিও আগেই করেছি, যে কতগুলো রাজ্য আছে, প্রশাসনিক বিভাগ কী 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 ভিত্তিতে তোমার রাজ্যগুলোকে ভাগ করা হয়েছে। এরপর এখন যেটা আলোচনাটা করব সেটা হচ্ছে ভারতের ভূপ্রকৃতি এবং তার সঙ্গে সঙ্গে নদ নদী। ঠিক আছে, তো এইখান থেকে দেখো ভূপ্রকৃতি থেকে যে প্রশ্নটা আসে প্রথমে, সেটা হচ্ছে যে ভূপ্রকৃতিগতভাবে ভারতকে কয়টি ভাগে ভাগ করা হয় এবং যে কোনো একটা বিভাগ সম্পর্কে কিন্তু বর্ণনা করতে দিতে পারে। তো দেখো আমাদের এখানে প্রথমে যেটা দেওয়া আছে যে 5টি ভাগে কিন্তু ভারতের ভূপ্রকৃতিগতভাবে ভাগ করা হচ্ছে। প্রথম বিভাগটা কি বলছে? উত্তরের পার্বত্য অঞ্চল। উত্তরের পার্বত্য অঞ্চল দেখতে পাচ্ছ, এই যে 1 নাম্বার যেটা আছে একেবারে উপরে যে হিমালয় পর্বতমালা আছে, এই যে এইখানে পুরোটাই হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল, এবং তার সঙ্গে সঙ্গে এই যে অরুণাচল প্রদেশ এবং আসামের কিছুটা অংশ, এটা কিন্তু হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চলের অন্তর্গত। যেটা দেখতে পাচ্ছ ভারতের ম্যাপটা খুব সুন্দর করে তোমাদের বইয়ে দেওয়া আছে। এই যে ব্রাউন কালারে যেটা আছে, এটা পুরোটাই এই 1 নাম্বার উত্তরের পার্বত্য অঞ্চলের অন্তর্গত। এরপরে কি আছে? 2 নাম্বার হচ্ছে উত্তরের সমভূমি, নদী গঠিত সমভূমি অঞ্চল। তাহলে দেখো এই উত্তরের পার্বত্য অঞ্চল থেকে যে সমস্ত নদীগুলো সৃষ্টি হয়েছে, সেটা গঙ্গা, ব্রহ্মপুত্র বলো, সিন্ধু বলো, এই যে নদীগুলো সৃষ্টি হয়েছে, আরও যে ছোটোখাটো যে নদীগুলো আছে, তারা কি করছে? পার্বত্য অঞ্চল থেকে নুড়ি বালি কাদা পাথরগুলো নিয়ে এসে এই সমভূমি অঞ্চলে এসে জমা করছে। নিয়ে দেখো এই ঠিক পর্বতের নিচে এই যে সবুজ রঙের একটা সমভূমি অঞ্চলের সৃষ্টি করেছে। এটা হচ্ছে তোমার উত্তরের সমভূমি অঞ্চল। তাহলে এটা গেল 2 নম্বর বিভাগ। 3 নম্বর বিভাগ কি বলছে? উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। দেখো এই উপদ্বীপীয় মালভূমি যেটা, এটা কিন্তু ভারতের সব থেকে বেশি পোর্শন অংশটা কিন্তু তোমার দখল করে আছে। একেবারে পুরো দেখতে পাচ্ছ প্রায় ভারতের 70% অংশ কিন্তু এই উপদ্বীপীয় মালভূমি অঞ্চলটা দখল করে আছে, এবং এর ঢাল কিন্তু পশ্চিম থেকে পূর্ব দিকে। বুঝতে পারছো? এই যে দেখতে পাচ্ছ নদীগুলো সবই কিন্তু পশ্চিম থেকে পূর্ব দিকে তোমার বয়ে গেছে। ভারতের সমস্ত নদী, শুধুমাত্র 2টো নদী বাদ দিয়ে, নর্মদা এবং তাপ্তি, এই 2টো নদী বাদ দিয়ে সমস্ত নদী কিন্তু পূর্ব দিকে এসে এই বঙ্গোপসাগরে মিশেছে, আর ওই 2টো নদী একমাত্র আরব সাগরে পড়েছে। বুঝতে পেরেছো? তাহলে ভারতের ঢালটা কিন্তু পূর্ব দিকে। এবার দেখো উত্তরের সমভূমি অঞ্চল গঠিত হলো, এবার উপদ্বীপীয় মালভূমি হলো। এবারে কি 4 নাম্বার কি হচ্ছে? পশ্চিমের মরু অঞ্চল। এই দেখো এই জায়গাতে আছে তোমার পশ্চিমের মরু অঞ্চল। এটা কি হয়েছে? আমাদের এখানে যে পর্বতমালা আছে আরাবল্লী, তার অবস্থানের জন্য এই জায়গাতে কিন্তু মরুভূমির সৃষ্টি হয়েছে। এটা হলো পশ্চিমের মরু অঞ্চল। তারপরে কি আছে? উপকূলের সমভূমি অঞ্চল। উপকূলের সমভূমি অঞ্চল মানে এই যে সমুদ্র উপকূল বরাবর, এই যে দেখতে পাচ্ছ অরেঞ্জ কালারের যে অংশটা আছে, এটা পুরোটাই হচ্ছে উপকূলের সমভূমি অঞ্চল বরাবর যে সমভূমিটা গঠিত হয়েছে, এটাকে বলছে উপকূলের সমভূমি অঞ্চল। তাহলে এই 5টি ভাগে ভাগ করা হয়, খুবই সহজ মনে রাখা। সব থেকে প্রথমে হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল, পার্বতের নদী থেকে সৃষ্টি হচ্ছে উত্তরের সমভূমি অঞ্চল। তারপর সব থেকে বেশি যে অংশটা আছে সেটা হচ্ছে তোমার মালভূমি অঞ্চল। এবারে আছে পশ্চিমের মরু অঞ্চল এবং উপকূলের তোমার সমভূমি অঞ্চল। ঠিক আছে, এই কতগুলো ভাগে ভাগ করা হয়। এছাড়া কিছু কিছু দ্বীপপুঞ্জ আছে, যেমন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এগুলো তোমাদের এই সমভূমি অঞ্চলের মধ্যেই তোমার দেওয়া হয়েছে, উপকূলীয় সমভূমি অঞ্চল এবং দ্বীপপুঞ্জ। এটা তোমার 5 নম্বরের অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহলে এটা গেল আমাদের ভারতের শ্রেণীবিভাগ ভূপ্রকৃতিগতভাবে। এবার দেখো প্রথমে যেটা আলোচনা করতে হবে সেটা হচ্ছে আমাদের উত্তরের পার্বত্য অঞ্চল সম্পর্কে। তাহলে আমরা জানি যে উত্তরের পার্বত্য অঞ্চল যেটা আছে সেটা কি আমাদের হিমালয় পার্বত্য অঞ্চল, যে পামির গ্রন্থি আছে, পামির গ্রন্থি থেকে যে 2টো পর্বত শ্রেণী কারাকোরাম এবং হিমালয়, এরকম কয়েকটা পর্বত সৃষ্টি হয়েছে, সেখান থেকে কিন্তু আমাদের এই উত্তরের পার্বত্য অঞ্চলটা গঠিত হয়েছে। এবার দেখো উত্তরের পার্বত্য অঞ্চল বলছে ভারতের একেবারে উত্তরে রয়েছে পার্বত্য অঞ্চল। এই অঞ্চলটি ভারতের উত্তর পশ্চিমে জম্মু কাশ্মীর থেকে শুরু করে উত্তর পূর্বে অরুণাচল প্রদেশ পর্যন্ত ধনুকের আকারে অবস্থান করছে। অর্থাৎ ধনুক যেমন তোমার আমাদের তীর মারার যে ধনুক, এই দেখো ধনুকের মতো অবস্থান করছে। এই যে উত্তরে একদম কাশ্মীর থেকে শুরু করে এই যে অরুণাচল প্রদেশ পর্যন্ত, এখানে আছে আসাম কিছুটা আছে, ধনুকের মতো অবস্থান করছে। হিমালয় এবং কারাকোরাম হলো এখানকার পর্বতশ্রেণী। হিমালয় ও কারাকোরাম যে 2টো পর্বতশ্রেণী কোথা থেকে নির্গত হয়েছে? পামির গ্রন্থি থেকে। হ্যাঁ, পামির গ্রন্থি থেকে 2টো পর্বতশ্রেণী, একটা হচ্ছে হিমালয় এবং কারাকোরাম, কিন্তু নির্গত হয়ে এই উত্তরের পার্বত্য অঞ্চলটা ভারতের গঠন করেছে। এবার হচ্ছে কারাকোরাম পর্বতের গর্ডন অস্টিন,
বা K2 বলা হয়। এটা হচ্ছে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গডিন অস্টিন বা K2, যেটা তোমার কারাকোরাম পর্বতশ্রেণী থেকে তোমার সৃষ্টি হয়েছে। এটা কোথায় অবস্থিত বলো তো? একেবারে উত্তরে, এরকম করে ভারত, এই যে এটা হচ্ছে ভারতের ম্যাপ, এটা ঠিক এরকম জায়গাতে আছে গডিন অস্টিন বা K2, বুঝতে পেরেছো? এটা হচ্ছে তোমার ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। এরপরে দেখো কি বলছে, যা উচ্চতা হচ্ছে তোমার 8,611 মিটার, 8,611 মিটার সর্বোচ্চ শৃঙ্গ, যা আবার পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ। এবার উত্তরের পার্বত্য অঞ্চলে অনেক হিমবাহ দেখা যায়, যেমন সিয়াচেন ভারতের দীর্ঘতম হিমবাহ, জেমু, এই সকল হিমবাহ থেকে গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্রর মতো নদী সৃষ্টি হয়েছে। এই পার্বত্য অঞ্চলে কতগুলো গিরিপথ আছে, যেমন বানিহাল, জজিলা, নাথুলা প্রভৃতি। এবার দেখো, ভারতের উত্তরের পার্বত্য অঞ্চলের সব থেকে উল্লেখযোগ্য পর্বতশ্রেণী হলো হিমালয়। তাহলে দুটো পর্বতশ্রেণী আছে, একটা হচ্ছে হিমালয় পর্বতশ্রেণী, একটা কারাকোরাম পর্বতশ্রেণী। কিন্তু হিমালয় পর্বতশ্রেণীর কিন্তু এটা সব থেকে বেশি। হচ্ছে হিমালয় কথার অর্থ হচ্ছে বরফের গৃহ, হিম প্লাস আলয় সমান হিমালয়। এটিকে দেখো তোমার তিনটে ভাগে ভাগ করছে, উত্তর থেকে দক্ষিণে, অর্থাৎ প্রস্থ বরাবর এটাকে কিন্তু তিনটে ভাগে ভাগ করছে। কি ভাগে বলছে? সমান্তরাল পর্বতশ্রেণী দেখা যায়। একে উত্তরে হচ্ছে তোমার হিমাদ্রি হিমালয়, যার গড় উচ্চতা হচ্ছে তোমার 600 মিটার, আর দক্ষিণে আছে তোমার হিমাচল হিমালয়, আর একেবারে দক্ষিণে রয়েছে তোমার শিবালিক হিমালয়। তাহলে তিনটে ভাগ কি হলো? হিমাদ্রি হিমালয়, হিমাচল হিমালয় এবং শিবালিক হিমালয়। এটা তোমার কি হয়েছে? প্রস্থ বরাবর কিন্তু এক ভাগটা কিন্তু তোমাদের দেওয়া হয়েছে। দৈর্ঘ্য বরাবর একটা ভাগ আছে, যেটা কিন্তু তোমাদের বইয়ে নেই, তোমাদের করার দরকারও নেই, কিন্তু আমি তোমাদের বলে রাখি। দেখো, দৈর্ঘ্য বরাবর কিন্তু হিমালয়কে আবার তিনটি ভাগে ভাগ করা হয়, পশ্চিম হিমালয়, মধ্য হিমালয় এবং পূর্ব হিমালয়। ঠিক আছে, এই তিনটে ভাগে কিন্তু ভাগ করা হয়। এই দেখো, এখানে আছে পশ্চিম হিমালয় 1 নাম্বার, তারপরে দেখো 2 নাম্বার রয়েছে এই যে পূর্ব হিমালয়, এবং 3 নাম্বার রয়েছে তোমার মধ্য হিমালয় এবং পূর্ব হিমালয়। এই তিনটে ভাগে কিন্তু ভাগ করা হয়। এই যে হিমালয়কে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়, পশ্চিম হিমালয়। তাহলে দেখো, এই যে তিনটে ভাগে ভাগ করা আছে, যাই হোক, এটা তোমাদের জানার অতটা দরকার নেই, শুধুমাত্র প্রস্থ বরাবর যে তিনটে আছে সেটাই তোমাদেরকে জানতে হবে। এবার দেখো, প্রথম যেটা আছে হিমাদ্রি হিমালয় সম্পর্কে এবার আমরা জানবো। বলছে এই অংশের উচ্চতা সবচেয়ে বেশি, পর্বত শৃঙ্গগুলোতে সারা বছর বরফ জমে থাকে। এই অংশের মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা হচ্ছে 8,848 মিটার, পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ। ভারত এবং নেপাল সীমান্তে অবস্থিত কাঞ্চনজঙ্ঘা পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ। এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে, এগুলো থেকে শর্ট প্রশ্ন আছে, এখানে দেওয়া আছে, আমি পরে আলোচনা করছি। মাকালু, ধবলগিরি, অন্নপূর্ণা শৃঙ্গগুলো হিমালয়ের এই অংশে অবস্থিত। এবারে হিমাদ্রি হিমালয়ের পরে আমাদের কি আসছে? হিমাচল হিমালয়কে কি বলছে দেখো? হিমাদ্রির দক্ষিণে অবস্থিত, জম্মু কাশ্মীর রাজ্যের পীর পাঞ্জাল আর হিমাচল প্রদেশের ধওলাধর পর্বতশ্রেণী এই অংশে লক্ষ্য করা যায়। হিমাদ্রি হিমালয় ও পীর পাঞ্জালের মাঝে রয়েছে কাশ্মীর উপত্যকা, অর্থাৎ একেবারে উত্তরের দিকে, যেটা দার্জিলিং, মুসৌরি, মানালি, নৈনিতাল, সিমলার মনোরম প্রাকৃতিক সৌন্দর্যে আকৃষ্ট হয়ে বহু পর্যটক প্রতি বছর পাহাড়ি শহরগুলোতে বেড়াতে আসেন। তাহলে আমাদের হিমাচল হিমালয়টার মধ্যে কিন্তু আমাদের দার্জিলিং অবস্থিত, বা কাশ্মীর উপত্যকা অবস্থিত, অর্থাৎ। এরপরে দেখো আছে শিবালিক হিমালয়, বলছি হিমাচলের দক্ষিণে অবস্থিত। শিবালিক এবং হিমালয়ের মাঝে সংকীর্ণ উপত্যকাকে দুন বলা হয়। তাহলে অনেক সময় তোমার প্রশ্ন আসছে যে দুন কাকে বলে, তাহলে এটাই হবে যে মাঝের সংকীর্ণ যে উপত্যকা তাকে স্থানীয় ভাষায় দুন বলা হয়, যেমন দেরাদুন। শিবালিক হিমালয়ের পাদদেশে ঘন অরণ্যাবৃত অঞ্চল হলো তরাই। তরাই, যেটা আমাদের তরাই অঞ্চল এটাকে বলা হয়। ভারতের পূর্ব সীমানা বরাবর রয়েছে পাটকই, বুম, নাগা পর্বত। মেঘালয় রাজ্যে রয়েছে গারো, খাসি, জয়ন্তিয়া পাহাড়। এগুলো সবই কিন্তু হচ্ছে তোমার এই হিমালয়ের অংশবিশেষ। তাহলে এটা গেল তোমার পর্বতের বিভাগটা। এরপর দেখো, কিছু শর্ট প্রশ্ন তোমাদেরকে পর্বত সম্পর্কে জানতে হবে। প্রথমে হচ্ছে তোমার পর্বত শৃঙ্গ কাকে বলে। তাহলে পর্বতের যে চূড়াটা, যেটা তোমার বরফে আবৃত থাকে, সেটিকে বলছে তোমার পর্বত শৃঙ্গ, বুঝতে পেরেছো? এই শৃঙ্গ কিন্তু বরফ মুক্ত থাকে না, সবসময় বরফ আবৃত থাকে, এটাই বলছে পর্বতের চূড়া। এবার বলছে পর্বত শ্রেণী কোনটাকে বলছে? অনেকগুলো পর্বতের সারিবদ্ধভাবে অবস্থান, অর্থাৎ একটা পর্বতকে পর্বত বলা হয়। আর পর্বত শ্রেণী হচ্ছে যখন অনেকগুলো পর্বত সারিবদ্ধভাবে থাকবে, তখন সেটা হচ্ছে পর্বত শ্রেণী। এরপর দেখো, পর্বত গ্রন্থি কোনটাকে বলছে? যে উঁচু জায়গা থেকে একাধিক পর্বত শ্রেণী বিভিন্ন দিকে বিস্তৃত হয়,
হ্যাঁ, তাহলে একটা উঁচু জায়গা থেকে যখন একাধিক পর্বত শ্রেণী বিভিন্ন দিকে চলে যাচ্ছে তখন সেটাকে বলছে পর্বত শ্রেণী। যেমন পামির গ্রন্থি থেকেই কিন্তু আমাদের হিমালয় এবং কারাকোরামের মতো কয়েকটা পর্বত শ্রেণী নানা দিকে বিস্তৃত হয়েছে, যার হিমালয় পর্বত শ্রেণীর প্রভাবটা বেশি এবং কারাকোরাম পর্বত শ্রেণীর কিছুটা অংশ কিন্তু আমাদের উত্তরের দিকে রয়েছে, যার গডিন অস্টিন বা কেটু হচ্ছে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। এরপর দেখো উপত্যকা কোনটাকে বলছে, দুটো পর্বতের মাঝে নিচু অংশটাকে বলছে উপত্যকা, অর্থাৎ যে অংশটা দিয়ে সাধারণত নদী প্রবাহিত হচ্ছে। এবার দেখো গিরিপথ কোনটাকে বলছে, দুটো পর্বতের মাঝে সংকীর্ণ প্রাকৃতিক পথ যেটা, সেটাকে বলছে গিরিপথ। গিরি মানে কি? গিরি মানে পাহাড়, পর্বত বা পাথর যাই বলো, এবং এই দুটো পর্বতের মাঝে সংকীর্ণ যে পথটা রয়েছে সেটাকে বলছে গিরিপথ। এরপরে বলছে কি হিমবাহ কোনটা বলছে, বরফের নদীকে হিমবাহ বলছে চলমান বরফের স্তূপ যা অভিকর্ষের টানে ভূমির ঢাল বেয়ে অগ্রসর হয় সেটিকে বলছে হিমবাহ। এরপর এখানে কিছু ছোট ছোট প্রশ্ন আছে, যেমন পৃথিবীর উচ্চতম শৃঙ্গ কি হবে? মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা হচ্ছে 8,848 মিটার। ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ গডিন অস্টিন বা কেটু, যেটা তোমার আরাবল্লী পর্বত গ্রন্থি থেকে তোমার আরাবল্লী পর্বত শ্রেণী থেকে সৃষ্টি হয়েছে। পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ গডিন অস্টিন বা কেটু। সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে তোমার মাউন্ট এভারেস্ট, দ্বিতীয় উচ্চতম হচ্ছে তোমার গডিন অস্টিন বা কেটু। এবার তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি? তৃতীয় উচ্চতম হচ্ছে তোমার কাঞ্চনজঙ্ঘা, যেটা আমাদের ভারত এবং নেপাল সীমান্তে অবস্থিত। কাঞ্চনজঙ্ঘা ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হবে তোমার কাঞ্চনজঙ্ঘা। ঠিক আছে, ভারতের সর্বোচ্চ, এটা সিকিম এবং নেপালের বর্ডার বরাবর কিন্তু এটা অবস্থিত। তাহলে এইটা দেখো, তাহলে আমাদের যে দুটো পর্বত শ্রেণী আছে আমাদের ভারতে, হিমালয় পর্বত শ্রেণী এবং কারাকোরাম পর্বত শ্রেণী। তাহলে হিমালয় পর্বত শ্রেণীর মধ্যে তোমার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, যেটা পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ। কারাকোরাম পর্বত শ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে তোমার গডিন অস্টিন বা কেটু, যেটা তোমার ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। হ্যাঁ, এবং তৃতীয় উচ্চতম শৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, এবং এটা কিন্তু আমাদের ভারতের হিমালয়ে অবস্থিত একটা সর্বোচ্চ শৃঙ্গ। ঠিক আছে, এটা গেল তোমার পর্বত শৃঙ্গ। এরপরে দেখো উত্তরের পার্বত্য অঞ্চল সম্পর্কে হলো। এরপরে আমাদেরকে জানতে হবে উত্তরের নদী গঠিত সমভূমি অঞ্চল। তাহলে আমি প্রথমেই বললাম নদী গঠিত সমভূমি অঞ্চলটা কীভাবে গঠিত হলো। উত্তরের যে সমস্ত নদীগুলো সৃষ্টি হয়েছে পার্বত্য অঞ্চলের হিমবাহ থেকে, সেই সমস্ত নদী বাহিত যে সমস্ত নুড়ি বালি কাদা পাথরগুলো আছে সেগুলো তোমার নিচে সঞ্চিত হয়ে কিন্তু এই সমভূমি অঞ্চল গঠিত হয়েছে। তাহলে দেখো উত্তরের হিমালয় পার্বত্য অঞ্চল এবং দক্ষিণে উপদ্বীপীয় মালভূমি অঞ্চলের মাঝখানে, তাহলে দক্ষিণে উপদ্বীপীয় মালভূমি অঞ্চল যেটা আছে তার মাঝখানে এই সমভূমি অবস্থিত, যার গড় উচ্চতা হচ্ছে তোমার 300 মিটার। পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, আসাম এই রাজ্যগুলোর মধ্যে এই সমভূমিতে অবস্থিত। তাহলে সিন্ধু, গঙ্গা এবং ব্রহ্মপুত্র এই সমভূমি অঞ্চলের প্রধান নদী। এই তিনটে নদী কিন্তু হচ্ছে আমাদের এই সমভূমি অঞ্চলের প্রধান নদী। এই নদীগুলো হিমালয়ের পার্বত্য অঞ্চল থেকে নুড়ি বালি কাদাপাথর বয়ে এনে এই সমভূমি সৃষ্টি করেছে। এই নদী গঠিত সমভূমি অঞ্চলের মাটি খুবই উর্বর, তাই চাষবাস খুব ভালো হয়। তাহলে আমরা পশ্চিমবঙ্গবাসী যারা আছি আমরা কিন্তু এই সমভূমি অঞ্চলটাতে অবস্থান করছি, আর যার জন্য কি হয় আমাদের চাষবাস কিন্তু ভারতের অন্যান্য অঞ্চলের থেকে কিন্তু ভালো হয়, যেহেতু আমরা তোমার এই নদী গঠিত সমভূমি অঞ্চলে বসবাস করছি। এখানকার মাটি কিন্তু খুব উর্বর। সমতল ভূমি হওয়ায় যাতায়াত ব্যবস্থা খুব ভালো, সেই কারণে এই অঞ্চলে প্রচুর মানুষ বসবাস করে। বুঝতে পেরেছ? আমরা যদি জনঘনত্বের বিচার করি তাহলে জনঘনত্বের বিচারে কিন্তু আমরা ভারতের মধ্যে প্রায় প্রথম দ্বিতীয় স্থানেই অবস্থান করি। সব থেকে বেশি জনঘনত্ব 2011 অনুযায়ী বিহার ছিল। এখন তোমার বর্তমান সেন্সাস যেটা হয়েছে সেখানে হয়তো পশ্চিমবঙ্গ বা বিহার এগুলোর মধ্যেই অবস্থান করছে। অর্থাৎ সব থেকে বেশি পরিমাণ জনঘনত্ব কিন্তু এই সমভূমি অঞ্চলেই কিন্তু আছে ভারতের। তাহলে এটা গেল তোমার উত্তরের সমভূমি অঞ্চল। এরপরে দেখো উত্তরের সমভূমি অঞ্চলের যে নদী তিনটের কথা বলা হয়েছে, গঙ্গা, ব্রহ্মপুত্র এবং সিন্ধু, এই তিনটে নদীর সম্পর্কে তোমাদের এখানে বর্ণনা করা হয়েছে। বাকি নদীগুলো সম্পর্কে কিন্তু বর্ণনা করা হয়নি। তো আমি এই নদী সম্পর্কে বর্ণনা করছি, তার আগে আমি এই পার্টটা শেষ করে নিই যে শুধুমাত্র প্রাকৃতিক ভাগগুলো। তাহলে উত্তরের সমভূমি অঞ্চল 2 নম্বর গেল। এরপরে দেখো 3 নম্বরে কি আছে বলতো, উপদ্বীপীয় মালভূমি অঞ্চল।
এই দেখো 3 নম্বরে আছে তোমার উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। তাহলে উপদ্বীপীয় মালভূমি অঞ্চলটা আমি প্রথমে কি বললাম যে ভারতের প্রায় 70% অঞ্চল জুড়ে এই উপদ্বীপীয় মালভূমি অঞ্চলটা অবস্থান করছে। আমি প্রথমে যে ম্যাপটা দেখিয়েছিলাম, এবং এই মালভূমি অঞ্চলের ঢালটা হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে, বুঝতে পেরেছো? এর পশ্চিম দিকে তোমার পশ্চিমঘাট পর্বত অবস্থান করছে, পর্বতমালা, আর পূর্ব দিকে অবস্থান করছে তোমার পূর্বঘাট পর্বতমালা। এবার দেখো এখানে কি বলছে, উত্তরের সমভূমির দক্ষিণে অবস্থান করছে ত্রিভুজের মতো, এটাকে অনেকটা ত্রিভুজের মতো দেখতে লাগছে উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। মালভূমির 3 দিকে পাহাড় দিয়ে ঘেরা। উত্তরে আছে আরাবল্লী পর্বত, অর্থাৎ এই দেখো এইদিকে আছে তোমার আরাবল্লী পর্বত। তাহলে দেখো এখানে কথাটা কিন্তু খুব ভালো লিখেছে যে মালভূমির 3টে দিকই কিন্তু, দেখো পর্বতের 3 দিকে কিন্তু ঘেরা। উত্তরে একেবারে দেখো আছে আরাবল্লী পর্বত, হ্যাঁ, এই যে দেখো এই যে এটা আছে, এটা হচ্ছে আরাবল্লী, সাতপুরা, আরাবল্লী, এগুলো একেবারে উত্তরের দিকে অবস্থান করছে। আর কি বলছে, আরাবল্লী, বিন্ধ্য এবং সাতপুরা, এই 3টে পর্বতই কিন্তু এই মালভূমির উত্তরের দিকে আছে। এই দেখো এটা সাতপুরা, তারপরে এটা হচ্ছে আরাবল্লী এবং বিন্ধ্য, এই 3টে আছে। পশ্চিমে আছে পশ্চিমঘাট, এই যে এটা হচ্ছে পশ্চিমঘাট, এবং দক্ষিণে আছে নীলগিরি, আনামালাই, পানালি, অর্থাৎ এই দিকে দেখো এই যে পর্বতগুলো আছে এটা দক্ষিণে অবস্থান করছে, এবং পূর্বে আছে তোমার পূর্বঘাট পর্বতমালা। হ্যাঁ, সমগ্র অঞ্চলটির উচ্চতা 600 থেকে 900 মিটারের মধ্যে অবস্থান করছে। পশ্চিম থেকে পূর্ব দিকে ভূমির উচ্চতা ক্রমশ কমে গেছে, অর্থাৎ এই দিকটা পশ্চিম দিক, এই দিকটা হচ্ছে তোমার পূর্ব দিক। তাহলে কমে গেছে মানে কি, ঢালটা তোমার পশ্চিম থেকে পূর্ব দিকে অবস্থান করছে। তাহলে এই দেখো এখানে কিন্তু এই যে একটা ছকের মধ্যে দিয়েছে, এখানে কি হচ্ছে, মাঝে আছে উপদ্বীপীয় মালভূমি, তার চারিদিকে কিন্তু পর্বত। উত্তরে আছে বিন্ধ্য, পশ্চিমে আছে পশ্চিমঘাট পর্বত, দক্ষিণে আছে নীলগিরি পর্বত, এবং পূর্ব দিকে আছে তোমার পূর্বঘাট পর্বত। এবার দেখো সমগ্র অঞ্চলটিকে কয়েকটি ভাগে ভাগ করা যায়, মানে অর্থাৎ এই যে মালভূমি অঞ্চলটা আছে, এই মালভূমি অঞ্চলটিকে প্রধান কয়েকটি ভাগে ভাগ করছে। একটা কি, মধ্যভাগের উচ্চভূমি। মধ্যভাগের উচ্চভূমিটা কি বলছে, খুব শক্ত প্রাচীন শিলা দিয়ে গঠিত এই অঞ্চলে মালব, বুন্দেলাখণ্ড এরকম বহু মালভূমি দেখা যায়। এই মালভূমি অঞ্চল থেকে নর্মদা, তাপ্তি নদীর সৃষ্টি হয়েছে, বুঝতে পেরেছো? ভারতবর্ষের একমাত্র এই দুটো নদীই তোমার পশ্চিম বাহিনী, পশ্চিম দিকে গিয়ে আরব সাগরে পড়েছে। বাকি যত নদী আছে সবই কিন্তু পূর্ব বাহিনী এবং পূর্ব দিকে গিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। এই দুটি নদী পশ্চিম দিকে বয়ে গিয়ে খাম্বাত উপসাগরে পড়েছে। এই খাম্বাত উপসাগরটা তোমার আরব সাগরের অংশ। এবার দেখো পূর্ব ভারতের উচ্চভূমি, এই অঞ্চলে কি আছে, ছোটনাগপুর, বাগেলখণ্ড মালভূমি দেখা যায়। মহানদী, দামোদর এই অঞ্চলের প্রধান নদী। এই দুটি নদী বঙ্গোপসাগরে পড়েছে। আর দাক্ষিণাত্যের মালভূমিটা কি বলছে, এই মালভূমি উত্তর ও দক্ষিণ পূর্বে বিন্ধ্য, মহাদেব, মহাকাল পর্বত এবং পূর্বে পূর্বঘাট এবং পশ্চিমে পশ্চিমঘাট পর্বতমালা দিয়ে ঘেরা। এই অঞ্চলের নদীগুলি হলো কি, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। অর্থাৎ এই যে দেখো এই যে ম্যাপটা আছে, এখানে এই যে নদীগুলো দেখতে পাচ্ছ, এই যে মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, এগুলো সবই হচ্ছে তোমার এই মালভূমি অঞ্চলের নদী। তাহলে এটা গেল তোমার উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। এবার দেখো তোমাদের লাস্ট যেটা, সেটা হচ্ছে মরু অঞ্চল এবং তোমার দ্বীপ অঞ্চল। তাহলে দেখো প্রথমে কি আছে, পশ্চিমের মরু অঞ্চল। আমরা জানি আমাদের পশ্চিম দিকে যে মরুভূমিটা আছে সেটা কি, থর মরুভূমি, এবং এর বেশিরভাগটাই কোথায় আছে, তোমার পাকিস্তানের মধ্যে আছে। তাহলে দেখো কি বলছে, রাজস্থানের একেবারে, এই রাজস্থানটা হচ্ছে ভারত এবং পাকিস্তানের বর্ডারের একটা রাজ্য, বুঝতে পেরেছো? একেবারে পশ্চিম দিকে বরাবর অবস্থিত এই অঞ্চলটি ভারতের বৃহত্তম মরু অঞ্চল। এর নাম থর মরুভূমি। যত দূর তাকানো যায় শুধু বালি আর পাথর, হ্যাঁ, কোথাও বড় গাছপালা নেই, খুব ছোট ছোট অনিত্যবহ নদী দেখা যায়। তাহলে দেখো এখানে যে কথাটা বলছে, যতদূর তাকানো যায় শুধু বালি আর পাথর। এই যে বালি আর পাথর কথাটা বলেছেন, আমরা দেখো ঘর করার জন্য যে মার্বেল, গ্রানাইট, এই যে পাথরগুলো ব্যবহার করছি, এগুলো কিন্তু এই রাজস্থান থেকেই আসে, বুঝতে পেরেছো? এই নদীগুলিতে সারা বছর জল থাকে না, হ্যাঁ, অল্প জল থাকায় নদীগুলো সমুদ্রে পৌঁছাতে পারে না। যেমন লুনি, এই লুনি হচ্ছে কি একটা অন্তর্বাহিনী নদী, বুঝতে পেরেছো? অন্তর্বাহিনী নদী কোনটাকে বলছে, যে নদীটা তোমার একটা দেশের কোনো একটা জায়গা থেকে সৃষ্টি হয়ে সেই দেশেরই কোনো একটা মানে ছোট হ্রদ বা নদী বা ইয়েতে তোমার এসে মিশবে, সেটাকে বলছে অন্তর্বাহিনী নদী। সাগরে গিয়ে কিন্তু পড়বে না। তো এই লুনি হচ্ছে একটা অন্তর্বাহিনী নদীর উদাহরণ। দীর্ঘদিন ধরে অল্প বৃষ্টির জন্য অঞ্চলটি মরুভূমিতে পরিণত হয়েছে। এখানে চাষবাস একেবারে হয় না বললেই চলে, তাই এখানে খুব কম মানুষ বসবাস করে, ঠিক আছে? এরকম মরুভূমি অঞ্চলের ছবি দিয়েছে, এখানে কিন্তু উট একমাত্র যাত্রী। এখানে মানুষরা কিন্তু উটে যাতায়াত করে। এরপরে দেখো আমাদের যেটা আছে উপকূলীয় সমভূমি অঞ্চল। তাহলে তোমার মরু অঞ্চল এবং দ্বীপ অঞ্চল, দ্বীপ অঞ্চল তো বললাম লাক্ষাদ্বীপ পারে ওইগুলো। এবার দেখো তোমার যেটা আছে উপকূলীয় সমভূমি অঞ্চল, অর্থাৎ এই যে তোমার উপকূল বরাবর যে সমভূমি অঞ্চলটা আছে সেটা বলছে ভারতের দক্ষিণে
উপদ্বীপীয় মালভূমির পশ্চিমে অর্থাৎ এটা হচ্ছে উপদ্বীপীয় মালভূমি, এর পশ্চিম দিকে রয়েছে আরব সাগর। এই যে এটা হচ্ছে তোমার আরব সাগর, পূর্ব দিকে আছে তোমার বঙ্গোপসাগর। এই দুটি সাগরের তীর বরাবর গড়ে উঠেছে ভারতের উপকূলীয় সমভূমি। পশ্চিমঘাট পর্বতমালা ও আরব সাগরের মধ্যবর্তী অংশ পশ্চিম উপকূলের সমভূমি এবং পূর্বঘাট পর্বতমালা এবং বঙ্গোপসাগরের মধ্যবর্তী অংশ পূর্ব উপকূলের সমভূমি নামে পরিচিত। অর্থাৎ এটা হচ্ছে তোমার পূর্ব উপকূল সমভূমি, এটা হচ্ছে তোমার পশ্চিম উপকূল সমভূমি। বুঝতে পারছো? এর উপকূল কতগুলো ছোট ছোট প্রশ্ন যেমন দিয়েছে। উপকূল কোনটাকে বলছে? যে অঞ্চল বরাবর সমুদ্রে মিলিত হয় তাকে বলছে উপকূল। আর উপকূলীয় সমভূমি, তাহলে উপকূল অঞ্চলে বালি নুড়ি জমা হয়ে যে সমভূমি সৃষ্টি করে সেটিকে বলছে তোমার উপকূলের সমভূমি। এরপর দেখো এখানে কতগুলো ছোট ছোট আঞ্চলিক নাম আছে, যেমন কয়াল। কি বলছে? মালাবার উপকূলে উপহ্রদগুলোকে কয়াল বলা হয়। এই যে উপকূল আছে এগুলো কতগুলো ভাগে ভাগ করা হয় বা নাম দেওয়া হয়। যেমন এটা হচ্ছে তোমার কঙ্কন উপকূল, এটা হচ্ছে মালাবার উপকূল, এটা হচ্ছে করমণ্ডল উপকূল, এটা হচ্ছে উত্তর সরকার উপকূল। এই চারটেই কিন্তু উপকূল আমাদের ভারতবর্ষে। আর এই একটা আছে তোমার গুজরাট উপকূল। বুঝতে পেরেছো? এই 5টা উপকূল কিন্তু আমাদের ভারতবর্ষে আছে। গুজরাট উপকূল, কঙ্কন উপকূল, করমণ্ডল উপকূল, মালাবার উপকূল, করমণ্ডল উপকূল এবং উত্তর সরকার উপকূল। বুঝতে পেরেছো? বা অন্ধ্র উপকূল নামেও এটা পরিচিত। আর করমণ্ডল উপকূলটা তামিলনাড়ু উপকূল নামেও পরিচিত। এরপর দেখো এই মালাবার উপকূলে কি আছে? একটা স্থানীয় নাম আছে। কি? মালাবার উপকূলে উপহ্রদগুলোকে কয়াল বলা হয়। এখানে যে ছোট ছোট উপহ্রদ দেখা যায় সেগুলো কিন্তু স্থানীয় নাম বলছে কয়াল। উপহ্রদ হলো স্থলভাগ দ্বারা আবদ্ধ লবণাক্ত হ্রদ যার একদিক সমুদ্রে উন্মুক্ত থাকে। অর্থাৎ একটা দিক কিন্তু সমুদ্রে উন্মুক্ত থাকছে, বাকি 3টার দিক কিন্তু ল্যান্ড লকড, অর্থাৎ এই যে এরকম জায়গাতে। বুঝতে পেরেছো? এরপর দেখো পশ্চিমের মরুভূমি অঞ্চলের সঙ্গে যে দ্বীপপুঞ্জটা আছে সেটা তোমার আলাদা করে এখানে দেওয়া হয়েছে। আর যেখানে ভাগ দেওয়া ছিল সেখানে কিন্তু আলাদা করে দেওয়া ছিল, একসঙ্গেই দেওয়া ছিল। বলছি চারিদিকে জলভাগ দ্বারা বেষ্টিত ভূভাগ হলো দ্বীপ। এরকম অনেকগুলো ছোট ছোট দ্বীপকে একসাথে দ্বীপপুঞ্জ বলা হয়। তাহলে প্রশ্ন আসতে পারে দ্বীপপুঞ্জ কাকে বলে? বঙ্গোপসাগরে 265টি কটা 265টি ছোট বড় দ্বীপ নিয়ে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং আরব সাগরে 25টি ছোট বড় দ্বীপপুঞ্জ নিয়ে লাক্ষাদ্বীপ, আন্দামান নিকোবর লাক্ষাদ্বীপ গঠিত। তাহলে লাক্ষা দ্বীপপুঞ্জের সব দ্বীপই হলো প্রবাল দ্বীপ। প্রবাল কি? প্রবাল হচ্ছে একটা সামুদ্রিক কীট। বুঝতে পেরেছো? তারা মরে যাওয়ার পর তাদের বডিগুলো মিলে কিন্তু একটা দ্বীপ সৃষ্টি করে। প্রবাল হলো এক ধরনের ছোট সামুদ্রিক প্রাণী। এই দেখো ছোট সামুদ্রিক প্রাণী, কোটি কোটি প্রবালের দেহ জমে প্রবাল দ্বীপ তৈরি হয়। তাহলে আমাদের যে লাক্ষাদ্বীপ বা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আছে এর মধ্যে লাক্ষাদ্বীপটা কিন্তু এই পুরোটাই হচ্ছে প্রবাল দ্বীপ। বুঝতে পেরেছো? তাহলে দেখো এতদূর পর্যন্ত আমরা জানলাম। এখানে দেখো উপকূলীয় সমভূমিকে যে শ্রেণীভাগটা আমি তোমাদের বললাম যে প্রায় 5টা উপকূল আছে আমাদের। তার মধ্যে একে আবার 2টো ভাগে ভাগ করছে, একটা পূর্ব উপকূল, একটা পশ্চিম উপকূল। পূর্ব উপকূলে কি কি পড়ছে? করমণ্ডল উপকূল, আর এখানে কি হবে? উত্তর সরকার উপকূল। আর পশ্চিম উপকূলে কি পড়ছে? মালাবার উপকূল, কঙ্কন উপকূল আর গুজরাট উপকূল। ঠিক আছে? তাহলে টোটাল 5টা উপকূল তোমার এখানে আছে। তাহলে এখানে তোমার শ্রেণীভাগটা আসতে পারে যে উপকূলীয় সমভূমির শ্রেণীভাগ করো, তখন কিন্তু তোমাদেরকে লিখতে হবে এটিকে প্রধান 2টি ভাগে ভাগ করা হয়, পূর্ব উপকূল এবং পশ্চিম উপকূল। পূর্ব উপকূলের মধ্যে পড়ছে এই 2টো ভাগ, আর পশ্চিম উপকূলে পড়ছে এই 3টে ভাগ, মালাবার, কঙ্কন এবং গুজরাট উপকূল। ঠিক আছে? তাহলে কিন্তু এটা হলো তোমার ভূপ্রকৃতি সম্পর্কে বর্ণনা। এবারে আমি আসি নদ নদী সম্পর্কে। দেখো এইখানে নদ নদীটা এই সমভূমির মধ্যে দেওয়া হয়েছে, তার কারণ হচ্ছে এই যে তোমার হঠাৎ করে দেখো ভূপ্রকৃতি বিভাগ এই উত্তরের সমভূমি অঞ্চল আলোচনা হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নদীগুলো সম্পর্কে দেওয়া হয়েছে। তার কারণ হচ্ছে এই সমভূমি অঞ্চলের উপর দিয়ে যে 3টে প্রধান নদী ভারতের, গঙ্গা, ব্রহ্মপুত্র এবং সিন্ধু ভারতের উপর দিয়ে প্রবাহিত হয়েছে, এই 3টে নদী সম্পর্কে কিন্তু তোমাদের সিলেবাসে দেওয়া হয়েছে। কিন্তু ভারতের নদ নদীকে সাধারণত 2টো প্রধান ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে উত্তর ভারতের নদী আর একটা হচ্ছে তোমার দক্ষিণ ভারতের নদী। কিন্তু তোমাদের এখানে সিলেবাসে উত্তর ভারতের যে 3টে নদী, গঙ্গা, ব্রহ্মপুত্র এবং সিন্ধু, এই 3টে নদী সম্পর্কেই দেওয়া হয়েছে। কিন্তু দক্ষিণ ভারতের যে নদীগুলো আছে, যেমন দেখো তোমাদের এই যে মানচিত্রটা আছে এখানে দেওয়াও আছে, এই যে মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, এইগুলো সম্পর্কে কিন্তু তোমাদের দেওয়া নেই। তোমরা নেক্সট যখন বড় হবে, বড় ক্লাসে পড়বে, তখন ওইগুলো সম্পর্কে তোমরা জানবে। এখন আমি গঙ্গা সম্পর্কে কতগুলো কথা আমি তোমাদের বলছি। তাহলে দেখো এই যে গঙ্গা নদীটা আছে, এই গঙ্গা নদীটা হচ্ছে কিন্তু ভারতের প্রধান নদী। বুঝতে পেরেছো? এই গঙ্গা নদী কিন্তু ভারতেই উৎপত্তি হয়েছে, উত্তরাখণ্ড রাজ্যের। দেখো এই যে এখানে তোমার দিয়ে দিচ্ছি 3টে প্রধান নদী। এর উৎপত্তি হচ্ছে ভারতের উত্তরাখণ্ড রাজ্যের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে। ভারতের উত্তরের দিকে যে তোমার যে উত্তরাখণ্ড রাজ্য আছে, যেটা এরকম জায়গাতে অবস্থিত, আমি দেখাই তোমাদের, ঠিক এরকম জায়গাতে উত্তরাখণ্ড,
দাঁড়াও, নদ-নদী সম্পর্কে তোমাদের যে ম্যাপটা দেওয়া আছে এইখানে দেওয়া আছে। এই দেখো, এরকম জায়গাতে যে তোমার উত্তরাখণ্ড যে রাজ্যটা আছে, সেই উত্তরাখণ্ড রাজ্যের কিন্তু গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে এই দেখো গঙ্গা নদী উৎপত্তি লাভ করেছে, বুঝতে পেরেছো? এবং এটা কিন্তু কি হয়েছে, গঙ্গা যমুনা এই দুটো হচ্ছে তোমার কি এদের উপনদী। আর শাখা নদী কোনটাকে বলে, যেটা তোমার একটা নদী ভাগ হয়ে যখন কতগুলো ভাগে ভাগ হয়ে যখন সমুদ্রে বা অন্য কোনো নদীতে মিশবে তখন সেটা বলছে শাখা নদী। তাহলে গঙ্গা যমুনায় দেখো মিলিত হয়ে গঙ্গা সৃষ্টি হয়েছে, এবং এসে পরে কি হচ্ছে, এই যে প্রধান ভাগটা তোমার ভারতের বাংলাদেশের মধ্য দিয়ে তোমার পদ্মা নাম নিয়ে বঙ্গোপসাগরে মিশছে, আর ছোট্ট একটা ভাগীরথী হুগলি নামে দেখো দক্ষিণে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে এসে মিশেছে, যেটা আমাদের পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বয়ে গেছে। তাহলে এটা দেখো তোমার গঙ্গা নদী, যেটা আমাদের ভারতের প্রধান নদী, ভারতেই উৎপত্তি হয়ে এটা কিন্তু বঙ্গোপসাগরে ভারতের মধ্য দিয়ে পুরোপুরি প্রবাহিত হয়ে তোমার বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। এর টোটাল দৈর্ঘ্য হচ্ছে 25 মনে রাখার সুবিধার জন্য 25 মানে 2525 কিলোমিটার, ঠিক আছে। এরপরে দেখো আরও যে দুটো নদী আছে সেটা একটা হচ্ছে তোমার কি ব্রহ্মপুত্র, আর একটা হচ্ছে সিন্ধু। দেখো ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি কোথায়, তিব্বতে, বুঝতে পারছো? তিব্বত কি, তিব্বত কিন্তু একটা কোনো স্বাধীন দেশ নয়, ঠিক আছে, এটা কিন্তু চীনের অন্তরাধীন, বুঝতে পারছো? এই তিব্বত থেকে কিন্তু উৎপত্তি লাভ করেছে, কিন্তু এই ব্রহ্মপুত্র নদী কি চীনের হচ্ছে প্রধান নদী, বুঝতে পারছো? এবং ভারতে কেবল অরুণাচল প্রদেশ এবং অসমের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। দুটো নদী, এই ব্রহ্মপুত্র এবং সিন্ধু দুটো নদী কিন্তু তোমার দুটো রাজ্যের মধ্য দিয়েই প্রবাহিত হয়েছে। যেমন তোমার ব্রহ্মপুত্র নদী তোমার অরুণাচল প্রদেশ এবং আসামের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, ঠিক একই রকমভাবে সিন্ধু নদী কিন্তু প্রবাহিত হয়েছে জম্মু কাশ্মীর এবং লাদাখের মধ্য দিয়ে। আমাদের যে দুটো রাজ্য জম্মু কাশ্মীর এবং লাদাখ, এই দুটো রাজ্যের মধ্য দিয়ে কিন্তু সিন্ধু নদীও প্রবাহিত হয়েছে। দুটো নদীর মধ্যে দারুণ মিল। ব্রহ্মপুত্র নদীর প্রধান দৈর্ঘ্য 2900 কিলোমিটার, সিন্ধু নদীরও দৈর্ঘ্য হচ্ছে 2900 কিলোমিটার, ঠিক আছে। ব্রহ্মপুত্র নদীও ভারতের মধ্যে 1000 কিলোমিটার প্রবাহিত হয়েছে ওই দুটো রাজ্যের মধ্য দিয়ে। একই রকমভাবে এইখানে সিন্ধু নদীটাও কিন্তু ভারতের মধ্য দিয়ে 1000 কিলোমিটার প্রবাহিত হয়েছে। এই কতগুলো মিল তোমাদেরকে আমি বলে দিলাম, তাতে কি হবে তোমাদের মনে রাখতে সুবিধা হবে, বুঝতে পেরেছো? তাহলে দেখো ব্রহ্মপুত্র নদ সম্পর্কে আমি বলি যে প্রধান নদী হচ্ছে এটা চীনের প্রধান নদী, এবং ভারতে কেবলমাত্র অরুণাচল প্রদেশ এবং অসমের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে, ঠিক আছে। এর মোট দৈর্ঘ্য 2900 কিলোমিটার এবং ভারতে 1000 কিলোমিটার তোমার প্রবাহিত হয়েছে। এরপর সিন্ধু নদী কি, এরও উৎপত্তি কিন্তু তিব্বত। দেখো এটাও উৎপত্তি তিব্বত, এটারও উৎপত্তি কিন্তু তিব্বত। হ্যাঁ, এটা কি পাকিস্তানের প্রধান নদী, ঠিক যেমন ব্রহ্মপুত্রটা চীনের প্রধান নদী, সিন্ধু হচ্ছে তোমার পাকিস্তানের প্রধান নদী। ভারতে কেবল জম্মু কাশ্মীর এবং লাদাখের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, এরপর পাকিস্তানে প্রবেশ করে আরব সাগরে গিয়ে পড়েছে। এর দৈর্ঘ্য 2900 কিলোমিটার, ভারতে 1000 কিলোমিটার তোমার প্রবাহিত হয়েছে। তাহলে এই কতগুলো কথা আমি তোমাদের বললাম। এবার দেখো বইয়ে কি লেখা আছে সেগুলো আমি তোমাদের বলে দিই। দেখো গঙ্গা সম্পর্কে কি বলছে, গঙ্গা সম্পর্কে বলছে যে এটা গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা থেকে উৎপন্ন। প্রথম অবস্থায় এটা ভাগীরথী নামে পরিচিত। এই দেখো গঙ্গা নদীর গতিপথ এখানে দেওয়া হয়েছে, এই যে ব্লু কালারের, এই যে এলাহাবাদ, তারপরে এখানে এসে তোমার মিশেছে। এই যে এটা দেওয়া আছে, এটা তোমার 3টে গতি দেওয়া আছে। এই যে গঙ্গোত্রী থেকে এলাহাবাদ পর্যন্ত হচ্ছে এর পার্বত্য গতি, ঠিক আছে। এলাহাবাদ থেকে এই যে বিহারের রাজমহল, এই যে 3 নাম্বার দেওয়া আছে, এটা হচ্ছে তোমার মধ্যগতি, এবং রাজমহল থেকে এই যে নিচের যে অংশটা একদম ভাগীরথী হুগলি প্লাস পদ্মা, এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে নিম্নগতি, বুঝতে পেরেছো? তাহলে এবার কি হচ্ছে, প্রথমে ভাগীরথী নাম পরিচিত। এবার 2 নম্বর কি, উত্তরপ্রদেশের এলাহাবাদের কাছে প্রধান উপনদী যমুনার সাথে মিলিত হয়েছে। এই যে যমুনার সাথে মিলিত হয়েছে, এখানে তোমার এর মধ্যগতি শুরু হয়ে গেল। 3 নম্বর কি, মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে পদ্মা ও ভাগীরথী হুগলির নামে 2টি শাখায় ভাগ হয়েছে। এবং 4 নম্বরটা কি বলছে, প্রধান শাখাটি পদ্মা নামে বাংলাদেশে এবং অপর শাখাটি ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। তাহলে এইখান এতদূর পর্যন্ত কিন্তু গঙ্গা নদী সম্পর্কে তোমাদের বর্ণনা করা হয়েছে। তোমাদের গঙ্গা নদীর যদি গতিপথ আসে তখন কিন্তু এই দেখো, এইটা হচ্ছে তোমার উৎপত্তি, এটা হচ্ছে তোমার যমুনার সাথে মিলিত হচ্ছে, এটা হচ্ছে তোমার পার্বত্য গতি, এটা হচ্ছে তোমার মধ্যগতি, এবং এদিকটা এটা হচ্ছে তোমার নিম্নগতি, ঠিক আছে। এই কটা ভাগে তোমার ভাগ করা হয়েছে। এরপর দেখো ব্রহ্মপুত্র নদ সম্পর্কে। এবার দেখো এখানে কতগুলো ছোট ছোট প্রশ্ন দেওয়া আছে। এখানে কি, দৈর্ঘ্য হচ্ছে 25 কিলোমিটার, ভারতের প্রধান দীর্ঘতম নদী, উপনদী কি, যমুনা, সোন, গোমতী, গণ্ডক, কোশি ইত্যাদি। এগুলো হচ্ছে তোমার এর উপনদী। প্রবাহ পথে গড়ে ওঠা প্রধান প্রধান শহর কি, যেমন হরিদ্বার, কানপুর, এলাহাবাদ, বারাণসী, পাটনা, কলকাতা, অর্থাৎ অনেক বড় বড় শহর ভারতের, যেগুলো কিন্তু এই গঙ্গার তীরেই কিন্তু গড়ে উঠেছে। তাহলে এটা গেল তোমার গঙ্গা সম্পর্কে। এবার ব্রহ্মপুত্র নদী সম্পর্কে আমরা জানবো। দেখো ব্রহ্মপুত্র নদের দৈর্ঘ্য কিন্তু 2900 কিলোমিটার,
বুঝতে পেরেছো? 2900 কিলোমিটার। কিন্তু ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা। তার কারণটা কি? তার কারণ হচ্ছে ব্রহ্মপুত্র কিন্তু ভারতের মধ্য দিয়ে পুরোপুরি প্রবাহিত নয়। হ্যাঁ, গঙ্গা কিন্তু ভারতের জাতীয় নদী, প্রধান নদী, দীর্ঘতম নদী। বুঝতে পেরেছো? তাহলে ব্রহ্মপুত্র নদ কত কিলোমিটার ভারতের মধ্যে প্রবাহিত হয়েছে? 1000 কিলোমিটার। কোন কোন রাজ্যের মধ্য দিয়ে? অরুণাচল প্রদেশ এবং আসাম। এই যে এরকম জায়গাতে আছে অরুণাচল প্রদেশ, আর এরকম জায়গাতে আছে আসাম, এই দুটোর মধ্য দিয়ে। এটার তিব্বতের সাংকো নামে পরিচিত। এর উপনদী কী কী আছে? লোহিত, মানস, তিস্তা, তোরসা আর সুবনশিরি। আর প্রবাহ পথে গড়ে ওঠা প্রধান শহরগুলো কী কী? ইটানগর, নরগাঁও, ডিব্রুগড়, গুয়াহাটি, এগুলো সবই হচ্ছে আমাদের ভারতের শহর। বুঝতে পেরেছো? এবার দেখো এখানে ব্রহ্মপুত্র নদের উৎপত্তি কোথায় বলছে। উৎপত্তি হচ্ছে উৎস তিব্বতের মানস সরোবরের কাছে চেমাউংদুং হিমবাহ। আমি তোমাদের প্রথমে বললাম ব্রহ্মপুত্র এবং সিন্ধু দুটো নদী কিন্তু তিব্বত থেকে উৎপত্তি লাভ করেছে। হ্যাঁ, যেটা কিন্তু কোনো স্বাধীন দেশ নয়, মানে এটা চীনেরই অন্তর্গত। এরপরে পার্বত্য গতি কী হচ্ছে? তিব্বতের পর অরুণাচল প্রদেশের মধ্য দিয়ে ভারতে প্রবেশ করেছে। তাই দেখো এখানে একটা দীর্ঘ পথে কিন্তু কী হচ্ছে, চীনের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, নিয়ে অরুণাচল প্রদেশের মধ্য দিয়ে কিন্তু আমাদের ভারতে প্রবেশ করছে। তারপরে কি আছে 3 নম্বরে? এরপর ব্রহ্মপুত্র নামে অসমের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। অর্থাৎ এইখানে সাংকো নামে পরিচিত ব্রহ্মপুত্র নামটা কিন্তু তোমার অসমের মধ্য দিয়ে যখন প্রবেশ করছে তখন এই নামে প্রবাহিত হয়ে বাংলাদেশের উপরে প্রবেশ করেছে। 4 নম্বর কি? বাংলাদেশে এই নদী যমুনা নামে প্রবাহিত হয়ে পদ্মার সাথে মিলিত হয়েছে। অর্থাৎ যমুনার নাম, অর্থাৎ দুটো যমুনা কিন্তু আলাদা। একটা যমুনা আছে যেটা গঙ্গার প্রধান উপনদী, বুঝতে পেরেছো? আবার এই যে যমুনাটা আছে এইটা আবার হচ্ছে ব্রহ্মপুত্রের অপর নাম হচ্ছে যমুনা। এটা কিন্তু মনে রেখো, ঠিক আছে? তাহলে বাংলাদেশে এই নদী যমুনা নামে প্রবাহিত হয়ে পদ্মার সাথে মিলিত হচ্ছে। আর 5 নম্বর কি হচ্ছে? পদ্মা এবং যমুনার মিলিত প্রবাহ মেঘনা নামে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। তাহলে এটা যখন বঙ্গোপসাগরে মিশছে বাংলাদেশের মধ্য দিয়ে, এই যে 4 এবং 5 এই অংশটুকুর নাম হচ্ছে তোমার মেঘনা। পরিষ্কার হয়েছে? তাহলে এটা গেল তোমার ব্রহ্মপুত্র নদীর সম্পর্কে। এবার দেখো এখানে মনে রাখতে হবে কি, যে গঙ্গার চেয়ে ব্রহ্মপুত্রের দৈর্ঘ্য বেশি হওয়া সত্ত্বেও গঙ্গা কেন ভারতের দীর্ঘতম নদী? তার কারণ ওইটাই যে ভারতের মধ্য দিয়ে ব্রহ্মপুত্রের একমাত্র 1000 কিলোমিটারই প্রবাহিত হয়েছে অরুণাচল প্রদেশ এবং অসমের মধ্য দিয়ে। কিন্তু গঙ্গা পুরোপুরি ভারতে উৎপত্তি হয়েছে, ভারতের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এবং বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে, যার জন্য হচ্ছে গঙ্গা ভারতের দীর্ঘতম নদী। তাহলে এটা গেল তোমার ব্রহ্মপুত্র সম্পর্কে। এবার দেখো সিন্ধু নদী সম্পর্কে আমরা আলোচনা করছি। সিন্ধু নদ দেখো এটাও তিব্বত থেকে উৎপত্তি লাভ করেছে। এই যে দেখো ব্রহ্মপুত্র, সিন্ধু, গঙ্গা সব কিন্তু কাছাকাছি জায়গা থেকে উৎপত্তি লাভ করেছে, এই জায়গাটা থেকে। হ্যাঁ, তাহলে দেখো তিব্বতের মানস সরোবরের নিকট কৈলাস পর্বতের একটি হিমবাহ থেকে উৎপত্তি। এরপর ভারতে প্রবেশ করে জম্মু কাশ্মীর এবং হিমাচল প্রদেশের উপর দিয়ে, এই দেখো এরকম জায়গা থেকে উৎপত্তি লাভ করে এই যে উত্তরে আছে তোমার জম্মু কাশ্মীর এবং হিমাচল প্রদেশের উপর দিয়ে প্রবাহিত হয়ে পাকিস্তানে প্রবেশ করেছে। এই যে দেখতে পাচ্ছ আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান, যেটা উত্তর পশ্চিম অংশে অবস্থান করছে, এটা কিন্তু পাকিস্তানের প্রধান নদী। এবং পাকিস্তানে এই নদীর প্রধান উপনদীগুলোর সাথে মিলিত হয়েছে। হ্যাঁ, এই মিলিত প্রবাহ অবশেষে আরব সাগরে গিয়ে পড়েছে। এই যে আমাদের হচ্ছে আরব সাগর, আমাদের ভারতবর্ষের দুটো নদী একমাত্র আরব সাগরে পড়েছে, নর্মদা এবং তাপ্তি। আর সিন্ধু নদী তোমার পাকিস্তানের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে আরব সাগরে গিয়ে মিশেছে। তাহলে দেখো এখানে কতগুলো কথা, যেমন এর দৈর্ঘ্য কত? 2900 কিলোমিটার। এটা আমি আগেই বললাম যে ব্রহ্মপুত্র এবং সিন্ধুর দৈর্ঘ্য কিন্তু 2900 কিলোমিটার। এবং উপনদী কী কী আছে? বিতস্তা, চন্দ্রভাগা, ইরাবতী, শতদ্রু, হ্যাঁ এগুলো হচ্ছে বিপাশা, এগুলো হচ্ছে তোমার সিন্ধুর উপনদী। আর কি হিমাচল প্রদেশ এবং জম্মু কাশ্মীরের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। প্রবাহ পথে গড়ে ওঠা শহর কি? লে এবং শ্রীনগর, এগুলো আমাদের ভারতের শহর। তাহলে এই গেল তোমার 3টে নদীর সম্পর্কে একটা সর্বাঙ্গীন ধারণা। যখন তোমরা পরীক্ষাতে লিখবে তখন কিন্তু এই কথাগুলো সব একসঙ্গে তোমাকে লেখার চেষ্টা করতে হবে, এবং এইগুলোর নদীর প্রবাহ পথ, প্রধান প্রধান শহর কি, এগুলো সব তোমাদেরকে জানতে হবে। এখানে ছোট্ট কিছু কথা দিয়েছে যে ভারত একটা নদীমাতৃক দেশ, ছোট বড় অসংখ্য নদী জালের মতো প্রবাহিত হয়েছে। এই নদীগুলো জনজীবনে, কৃষিকাজে, শিল্পে, যাতায়াত ব্যবস্থায়, জলবিদ্যুৎ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে দেখো নদী কিন্তু আমাদের ভারত এখনও নদীমাতৃক দেশ, এবং সভ্যতা অতীতকাল থেকে বর্তমান কাল পর্যন্ত নদীর তীরেই কিন্তু গড়ে ওঠে বেশিরভাগ। তো তাহলে দেখো আমাদের ভারতের নদ নদী সম্পর্কে একটা মোটামুটি ধারণা তোমরা পেলে, এবং পরবর্তী ক্লাসে তোমরা হয়তো দক্ষিণ ভারতের নদ নদীগুলো সম্পর্কে, অর্থাৎ এই মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, এগুলো সম্পর্কে তোমরা জানতে পারবে। তাহলে এতদূর পর্যন্তই আমি তোমাদের ভূপ্রকৃতি এবং নদ নদী সম্পর্কে তোমাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে তারাও এটা দেখার সুযোগ পায়। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাতে কী হবে যখনই আমি ভিডিও দেবো তখন নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।
তাহলে এতদূর পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।